প্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভিতে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আইএফআইসি নিবেদিত এই সময়। সাথে আছি আমি মুকসিমুল হাসান। দর্শক, খুব একটি শোকাবহ সময় আমরা পার করছি। আজকে জাতীয় শোক ঘোষণা করা হয়েছিল। আমরা জানি গতকাল যে উত্তরার দিয়াবাড়ির যে মাইলস্টোন ট্র্যাজেডি, সেখানে বেশ কয়েকজন শিক্ষার্থী সহ মানুষ মারা গেছেন, এখনও হাসপাতালে কাতরাচ্ছেন অগণিত শিশুসহ মানুষ। সারা দেশে শোকে স্তব্ধ। আমরা দেখছি সেই ভবনের ভেতরে স্কুলগুলোতে পড়ে আছে এখনও দগদগে ক্ষত, দেওয়ালগুলোতে আষ্টে পিষ্টে আছে শোকের কালো ছায়া। গোটা দেশ জুড়েই যেন মানুষ শোকাহত। এমন একটি প্রেক্ষাপটে আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, সে বিষয়টি মূলত এই মাইলস্টোন ট্র্যাজেডি, তার ক্ষোভ এবং শোক নিয়ে। এবং সেই সঙ্গে আমরা আজকে দেখেছি যে সচিবালয়ে বিক্ষোভ হয়েছে, কিছু শিক্ষার্থী বিক্ষোভ করেছেন, সেখানে পুলিশ লাঠিচার্জ করেছে। সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং তাদের ভেতরে কেউ এসএসসি পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছিল তারা, এবং কিছু শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে তারা এই বিক্ষোভ করেছেন। এর বাইরে যদি আমরা বলি যে প্রধান উপদেষ্টার সঙ্গে কিছুক্ষণ আগে 4টি রাজনৈতিক দল, বিএনপি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন এবং এনসিপি, এই 4টি দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা তারা দেখা করেছেন, তাদের সঙ্গে বৈঠক হয়েছে, দেশের চলমান পরিস্থিতিতে করণীয় নিয়েও হয়তো আলোচনা হয়েছে। ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তবে আমরা মূলত মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমরা স্টুডিওতে 3জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা পরিচিত হব তাদের সঙ্গে। আমার ঠিক বামে রয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ সোহেল রানা, সাবেক সেনা পাইলট এবং প্রশিক্ষক। এবং তারপর রয়েছেন সেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক, যিনি ওই ঘটনার একজন আহত এবং একই সঙ্গে তিনি একজন উদ্ধারকর্মী হিসেবে কাজ করেছেন, সাইদুল আমিন। এবং আমার ঠিক ডানে রয়েছেন শেখ মোহাম্মদ মেহেদি হাসান, নগর পরিকল্পনাবিদ এবং সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স। আপনাদের 3জনকেই স্বাগত জানাচ্ছি এনটিভির স্টুডিওতে আজকের আলোচনায়। আমি মেহেদি ভাই আপনার এবং সোহেল ভাই আপনাদের দুজনের অনুমতি নিয়ে আমি স্যারের কাছ থেকে শুরু করতে চাই। সাইদুল স্যার, আপনার কাছে প্রথম যে বিষয়টি একটু সংক্ষেপে জানতে চাই, আমরা যতটুকু জানি এটি হয়তো 1:15 দিকের একটা ঘটনা হবে গতকাল। তো সে সময় আসলে ছোট্ট কয়েকটা প্রশ্ন একই সঙ্গে উত্তর দিবেন। স্কুলটি আসলে ছুটি হয়ে গিয়েছিল কিনা, এবং তারপরেও ক্লাসরুমে কিছু শিক্ষার্থী ছিল কিনা, বাইরে কারা ছিল, শিক্ষার্থীর বাইরে আর কারা হতাহত হয়েছে, এবং এই যে যুদ্ধ বিমান যেটি প্রশিক্ষণরত ছিল সেটি আসলে কোথায় আছড়ে পড়েছে বা কোথায় ক্র্যাশ করেছে। জি, ধন্যবাদ। প্রথমত, যখন 1টা বাজে সাধারণত আমরা ছেলে মেয়েদেরকে, বিশেষ করে উপরের যে তলাটা আছে, একটু আমি বলি, নিচের তলাটা সম্পূর্ণ হলো যে এটা বাংলা ভার্সন। এটা কয়তলা? 2তলা বিল্ডিং। 2তলা বিল্ডিং। এখানে নিচের তলাটা হলো বাংলা ভার্সন। এখানে 2, 3, 4 এবং 5-এর ক্লাস হয়। আর উপরের তলাটা হলো ইংলিশ ভার্সন, তবে ওখানে 5-এরও ক্লাস আছে, বাংলা ভার্সনে 2টা রুম। তা যখন 1টা বাজে তখন সাধারণত আমাদের টিচার বলেন, কোঅর্ডিনেটর, সবাই কিন্তু দাঁড়িয়ে থাকেন নিচেই। এবং আমরা যে ফর্ম টিচার, সাথে সাথে আমরা ওই বাচ্চাগুলোদেরকে নিচেই নামাই সারিবদ্ধভাবে। তা আমাদের যখন উপরের তলা থেকে যেহেতু শুরু হয় নিচে নামার জন্য, তখন ফর্ম টিচাররা মোটামুটি সবাই নামা শুরু করেছে। আমি নিজেও নেমেছি। নেমে তাদেরকে, আমার যেমন 31 স্টুডেন্টস, ওই দিন আমার 25 থেকে 26 জন প্রেজেন্ট ছিল। আপনার মানে আপনার ক্লাসে? আমার ক্লাসের, আমার সেকশনের নাম আম্বার সেকশন। এইভাবে আমরা ফর্ম টিচাররা মোটামুটি নিচে নামিয়ে দিই। উপরের যে কথাগুলো বলছি, তো এখন স্কাই সেকশনটা কি নিচে ছিল? নিচেই ছিল। এখানেই মনে হয় বেশি। ওখানে বাংলা ভার্সন, ওটা বাংলা ভার্সন ক্লাস 3, 4। তা একই সাথে আমার যে এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করি, নামানোর পরে আমি আবার উপরে চলে যাই। তা আবার দেখা যায় অনেক সময় কিছু বাচ্চা ওয়াশরুমে যায়, কিছু বাচ্চারা দেখা যায় গার্ডিয়ানের জন্য অপেক্ষা করে। তখন আমি ওখানে, ওই বিল্ডিংটা আছে শেপটের উত্তর দক্ষিণ। তা বিমানটা যেখানে দুর্ঘটনা হয়, আমি তো আসলে উপরে বসে বুঝতে পারছি না যে এটা বিমান দুর্ঘটনা, কারণ তখন দোতলায় ছিলেন। আমি দোতলায় ছিলাম আমি উত্তর পাশে। এবং দেখি যে ওখানে 6জন 7জন বাচ্চা, এই পাশে আরো 2জন, এইভাবে আমি আর কাউন্ট করি নাই, কিন্তু আমার সামনে দেখা হয়েছিল এরকম 6জন 7জন। এই তোমরা এখন আছো? যে স্যার যাবো। এই বলতে বলতে হঠাৎ করে একটা আওয়াজ হলো। আওয়াজের সঙ্গে সঙ্গে দেখি বিমানের, উইথাউট, মানে আমি কোনো বিমানের সাউন্ড পাইনি, কিন্তু
বিল্ডিংয়ে আঘাত হানার পরে আমি দেখলাম যে একটা শব্দ হলো এবং আমার নারিকেল গাছে আগুন, ওটা নারিকেল গাছ ছিল সামনে। তো আগুন হলে আমি ভাবছি যে আকাশ থেকে কোনো বজ্রপাত নেমেছে। তবে চিন্তা করছি যে বজ্রপাত তো সম্ভব না, আকাশ ক্লিয়ার, তাহলে শর্ট সার্কিট না, মিলছে না, হিসাব মিলছে না। এই হিসাব করতে করতে দেখি একটা বিশাল একটা আওয়াজ হলো। আচ্ছা, প্রথমে আগুন, তারপরে আওয়াজ। তা আওয়াজটা হওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু ওখানে বিমান না, আমি তো ধরেই নিয়েছি বিমান না, বা ওই চিন্তায় আসে নাই যে বিমান হতে পারে, এটা আমার মাথায় নেই। এরপরে আমি উত্তর যে সাইডটা ধরে দেখি যে এরকম আগুনের একটা লেলিহীন শেখা, যেটা আমার দোতলা পর্যন্ত উঠে গেছে এবং ধোয়া। এরপর আমরা পালাই হচ্ছে সব স্টুডেন্ট, আমার সাথে স্টুডেন্ট ছিল 7-8 জন। আমরা ওই ওয়াশরুম ছিল উত্তর পাশে, ওখানে আমি আশ্রয় নিই সবাই নিয়ে। আমার 2জন টিচার ছিল, এর ফাঁকে একটু বলি, ওরা টিচার্স রুমে ছিল। আচ্ছা, যেহেতু বাচ্চাদের আমরা নামাই দিয়েছি নিচেই। এখন 2জন টিচার হচ্ছে আশরাফ স্যার আর আনোয়ার স্যার। তা আনোয়ার স্যার, আশরাফ স্যার ওরা প্রায় বিমান যেখানে নিচেই ভূপাতিত হয়েছে ঠিক ওই জায়গায় বরাবর উপরে আমাদের টিচার্স রুম, ঠিক পাশেই আর কি, একটু অ্যাঙ্গেল, তবে জাস্ট উপরে। তা ওনারা যা ছিলেন এটা আমি কিন্তু জানি না, এটাও আমার নলেজে নাই। ওপাশে কে আছে তাও জানি না, কারণ আমরা জানি যে আমাদের স্টুডেন্টদের সব নিচেই নামাই দিয়েছে। অনেক টিচার আবার লাঞ্চ করে, বিশাল মাঠ তো, এলাকা তো অনেক বড় এলাকা। যাই হোক, আমার মাথায় ওটা নাই। আমি জানি যে এই স্টুডেন্টগুলো আমার কাছে আছে, আমি ওদেরকে নিয়ে চলে গেছি ওয়াশরুমে, যে বলছে যে তোমরা এখানে থাকো, দেখি আমি আগে কি পরিস্থিতি। বলতে বলতে একদমই 1 মিনিটের মধ্যে ধোয়া চলে এসেছে এবং সবার কাশি, বলছে স্যার আমি আর নিঃশ্বাস নিতে পারছি না। এখন আমি তো এই যে বাচ্চাগুলোর, আমার তো 3টে সন্তান আছে, আর এই যে বাচ্চাগুলো তো আমি নিজেই তাদের ক্লাস নিই, আমি একজন টিচার, মানে আমার তখন মনে হচ্ছে যে বাঁচতে হবে, আমি সবাইকে নিয়ে বাঁচবো, দেখি কি করা যায়। আর নিচেই দেখি হঠাৎ করে সবার 1-150 মানুষ সব জড়ো হয়ে গেছে, কিন্তু উদ্ধার করবে আমাদের কিভাবে, তারাও কোনো দোতলায় ওখানে উঠবে কিভাবে। তখন আমি আমার যত শক্তি ছিল, ওই উত্তর পাশে একটা ইয়ে ছিল, গ্রিল বলে, এটা ভাঙা দেখলাম। হ্যাঁ, ভাঙাটা হচ্ছে, যদিও ফায়ার সার্ভিস এসে তালাটা ভাঙছে, কিন্তু ওখানে একটা 2-3টে শিক বলে, যেটা ভাঙা পাত মতো, ওইগুলো আমি লাথি দিয়ে ভাঙছি। আচ্ছা, ভাঙার সঙ্গে সঙ্গে আমার ভাঙাও শেষ, এদিকে আগুন ধরে গেছে, দোতলায় আগুন চলে এসছে। এবং পরবর্তীতে আমি ভিডিও দেখলাম যে আমার ছাত্রদের ব্যাগ পুড়িয়ে গেছে, একটা ব্যাগগুলো যে রুমে ছিলাম আমরা, সব ব্যাগ পুড়িয়ে গেছে, তার মানে আগুন চলে এসছে। এরপরে আমার পিছন দিয়ে ওরা শুধু হাহাকার করছে যে স্যার বাঁচান, আপনারা পাবলিক যারা আছে নিচে, বাস আমাদেরকে একটু বাঁচান প্লিজ। আমি তখন ওই 25 থেকে 30টা আর কি পা দিয়ে, আমার জুতা দিয়ে, শু দিয়ে আর কি আমি ধাক্কা মারছি, গ্রিলটা বাঁকা হয়ে যায়, এবং ওইটা যখন ভেঙে যায় তখন আমি একে একে সব কয়টারে নিচে নামাই, আমিও নামি, ওদেরকেও নামাই। সব আল্লাহর রহমত ছিল। ওই পাশে একটা ইয়ে গাছ ছিল, ওটাকে আম গাছ, ওই আম গাছ থাকার কারণে আমরা একে একে সব নামছি। আচ্ছা, আপনার কাছে এরপরে আরেকটা প্রশ্ন থাকবে, একটু পরে উত্তরটা নিব। সেটা হচ্ছে যে এটা গোটা জাতির প্রশ্ন, সেটি হচ্ছে যে আসলে কতজনের মতো ওই বিল্ডিংয়ে আটকে পড়তে পারে বা হতাহত হতে পারে। কারণ আমরা সরকারি পরিসংখ্যান যেটি দেখছি, আবার স্কুল কলেজ থেকে আজকে সারাদিন দিনভর দেখেছি আন্দোলন হয়েছে, তারা বলছে যে সরকারি হিসাবে 30 জনের উপরে মৃত্যু, কিন্তু তারা বলছে এটি হয়তো 100। তো আসলে কতজনের মতো নিখোঁজ আছে, কিংবা কতজনের মতো আপনারা সন্ধান পেয়েছেন, এই বিষয়টি নিয়ে একটু জানবো। এটি একটু আমরা একটু পরে জানবো। এখন আমি একটু সোহেল রানা ভাই, আপনার কাছে একটু যে বিষয়টি নিয়ে জানতে চাই, বিশেষ করে গোটা জাতিরই প্রশ্ন, যে এরকম বিশ্বের সবথেকে ঘনবহুল যে নগরীটি ঢাকা শহর, সেখানে এরকম যুদ্ধ বিমান প্রশিক্ষণের শেষ স্টেজ, চূড়ান্ত স্টেজ নিশ্চয়ই অনেক ভালো পজিশনে চলে গেছে। তারপরে যেহেতু ট্রেনিং মানেই অ্যাক্সিডেন্ট হতে পারে, তারপরেও কেন এখানে এরকম ট্রেনিং হয়, এই প্রশ্নটি অনেকের মনেই। ধন্যবাদ। প্রথমে আমি আমার গভীর শোক প্রকাশ করছি, এটার কোনো ভাষা নেই। তবে শুরুতেই আমি একটা কথা না বলেই পারছি না। আমি অনেক দিন আগে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন কোর্স করেছি, বাংলাদেশে খুব কম লোকই করেছে। তো সেই প্রেক্ষিতে যদি আমি বলতে পারি, আজকে এই টক শোতে একটা দারুণ ইনফরমেশন কিন্তু বের হয়ে আসলো, যেটা স্যার বলেছেন
স্যার বলেছেন বিমানের কোনো শব্দ পাননি, তিনি প্রথমে আগুন দেখেছেন, পরে শব্দ। আজকে আরেকটা ভিডিও এসেছে যে বিমানটা স্টোনের মতো পড়ে যাচ্ছে। আপনি দুটো তথ্য এক জায়গায় করুন। এর অর্থ হচ্ছে বিমানের ইঞ্জিনটা বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে বিমানের ইঞ্জিনের যে শব্দ সেই শব্দ তারা পাননি। তার মানে বিমানের ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে এটা স্টোনের মতো পড়ে যাচ্ছে। আমি উইদাউট ফার্দার মানে এরপরে অন্য এভিডেন্স না শুনেই বা দেখে আমি বলতে পারি বিমানের ইঞ্জিনটা বন্ধ হয়ে গিয়েছিল। একটা ফাইটার এয়ারক্রাফটের একটাই মাত্র বিমান, মানে F-7 মাত্র একটা ইঞ্জিন, সেই ইঞ্জিন যদি বন্ধ হয়ে যায় এটা স্টোনের মতো পড়া ছাড়া কোনো উপায় নেই। সো স্যারের অজান্তেই আমরা একটা ভেরি ইম্পর্টেন্ট তথ্য আমরা পেলাম। স্যারকে ধন্যবাদ। আর আপনি যেটা বলছেন এটা কিন্তু প্রশিক্ষণ বিমান না, এটা ফাইটার এয়ারক্রাফট এবং এটা ফুললি আর্মড এবং যুদ্ধ বিমান এবং এটা মিসাইল আছে, এটা আর্মড। হয়তো সেই ফ্লাইটে ছিল না, কিন্তু ইট ইজ ফুললি এয়ারক্রাফট। তবে হ্যাঁ, এটা একটা প্রশিক্ষণ কাজে ব্যবহৃত হচ্ছিল, যেটা অপারেশনাল রেডিনেসের একটা অংশ। এখন প্রশ্ন আপনি করেছেন যে এটা ঢাকা শহরের মতো জায়গায় কেন এই প্রশিক্ষণটা চালানো হচ্ছে। আপনার কাছে যুদ্ধ বিমান আছে মাত্র ধরেন 16টা বা 10টা বা 4টা অলরেডি চলে গেছে, 3টা অলরেডি চলে গেছে, আপনার কাছে 12টা আছে। এটা আপনি কোথায় রাখবেন? আপনার স্ট্র্যাটেজিক্যাল যে লোকেশন সেখানেই কিন্তু আপনি হাউস করবেন। সেটা হচ্ছে ঢাকা বা ঢাকা এয়ারপোর্ট, বা আপনি হয়তো যশোর এয়ারপোর্ট হতে পারে। সো এই জন্যই এই জিনিসটা ঢাকায় আছে, ঢাকায় ফ্লাই করছে। আর পরবর্তী যে প্রশ্নটা আসে যে তাকে সলো ফ্লাইটে করা হলো, পাঠানো হলো, কেন এটা ঢাকাতেই হলো? আমি নির্দ্বিধায় বলতে পারি, এবং আপনিও আমার সাথে একমত হবেন, যে পৃথিবীর যে কোনো বিমান বাহিনীর সবচেয়ে চৌকস এবং মেধাবী তরুণ পাইলটদেরকে ফাইটার পাইলট বানানো হয়, এবং তার সে একজন সেই ধরনের কোয়ালিফিকেশন অর্জন করেই করেছে। আর আমি প্রশিক্ষক হিসাবে একটা কথা কিন্তু পরিষ্কারভাবে বলতে পারি যে যে কোনো একটা পাইলটকে একাকী বিমান চালানোর পারমিশন তখনই দেওয়া হয় যখন সে অনেকগুলো টেস্ট পার হয়ে এসে তখন এই ধরনের করতে পারে। সো আমি এটা নিশ্চিত যে বিমান বাহিনীর মতো একটা প্রফেশনাল ফোর্স তারা সমস্ত প্রসিডিওর ফলো করে তাকে পাঠিয়েছে। এখন সে যখন গিয়েছে সে একটা এমন একটা এয়ারক্রাফট পেয়েছে যেটা টেকনিক্যালি ফিট অ্যান্ড দি পাইলটও ফিজিক্যালি ফিট, কিন্তু আকাশে ওঠার পর কিছু একটা হয়েছে যে সে বিমানটাকে কন্ট্রোল করতে পারেনি। তো প্রথমে স্যার যে তথ্যটা আমি বললো, এটা যদি আমি ধর্তব্যে নিই তাহলে আমরা বলতে পারি যে বিমানের ইঞ্জিনটা বন্ধ হয়ে গিয়েছিল। সো তার কাছে একটাই মাত্র অল্টারনেটিভ যে এটাকে কোনোভাবে রানওয়ের কাছে নিয়ে আসার জন্য। সে যদি আর 2 সেকেন্ড সময় পেত বা মেবি 1 সেকেন্ড সময় পেত, এটা ওই স্পিডে রানওয়ের মধ্যে পৌঁছে যেতে পারে। আপনার কাছে মেহেদী ভাই একটা ব্যাপার একটু জানতে চাই, একটা না 2-3টা, কিন্তু আসলে সময় কম, একটু ছোট্ট ছোট্ট করে যদি বলতেন। যে প্রথমত যে আমরা একটা প্রশ্ন জনমনে, যে মানে এত মেগা একটা সিটি ঢাকা শহর, তার সাথেই মেলানো একটা এয়ারপোর্ট, এবং সেখানে যদি বলি বিমান ঘাঁটি, এবং সেখান থেকে যাচ্ছে নামছে, সেখানে স্কুল, এগুলো কি সব পরিকল্পনার ভেতরেই আছে, নাকি আমরা একটু অনিয়মটাই আমাদের কাছে নিয়ম হয়ে গেছে? একটি বিষয়। সেকেন্ড আরেকটি বিষয় জানতে চাই, যে আমাদের এটা অবশ্য পরে, আপনি এই বিষয়টা একটু প্রথমে বলেন, এর পরে বিষয় জানতে চাই যে এই যে প্রচুর ভোগান্তি পড়তে হলো, দেখা যাচ্ছে উত্তরা থেকে, দিয়াবাড়ি থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যেতে, এত যানজট যে পথেই হয়তো মৃত্যু হতে পারে, এরকম একটি অবস্থা, এরকম একটি শহর, এই বিষয়টা একটু পরে জানবো। প্রথমে একটু আপনার প্রথম প্রশ্নটার একটু উত্তর চাই। ধন্যবাদ। গতকালকে উত্তরা ট্র্যাজেডির কারণে জাতীয়ভাবে আজকে শোক দিবস ঘোষণা করা হয়েছে। এই শোক দিবসে আমাদের যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে কোমলমতি শিক্ষার্থীদেরকে আমরা হারিয়েছি, নিষ্পাপ যে আত্মা, তাদের আত্মার প্রতি আমি মাগফিরাত কামনা করছি। একই সাথে আমাদের বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের একজন সিনিয়র পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর নাজেম, উনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ছিলেন, আজকে উনি ইন্তেকাল করেছেন। আমি আপনাদের মাধ্যমে আমাদের ইনস্টিটিউশনের সিনিয়র যে পরিকল্পনাবিদ তার জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আসলে আপনি যে প্রসঙ্গটি বললেন, পরিকল্পিতভাবে সাজানো কিনা শহরটি, অবশ্যই নয়। এটা শুধুমাত্র আমি বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের জেনারেল সেক্রেটারি হিসেবে এই উত্তর দিচ্ছি তা না। আপনি এই নগরের যে কোনো ব্যক্তিকে কোশ্চেন করলে সেও
তার নগর পরিকল্পনাবিদ হওয়ার প্রয়োজন নাই, সেও স্বাভাবিকভাবেই এই উত্তরটি দিবে। বাট আমরা যদি এখন বিশ্লেষণের দিকে যাই, আমি খুবই উপকৃত হয়েছি আজকে এই আলোচনায় এসে। আমাদের দুজন বিজ্ঞ আলোচক আছেন, একজন শিক্ষক ওই কলেজের এবং আমাদের সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা আছেন। আমি নিজে অনেক উপকৃত হয়েছি। একটি বিষয় আপনি দেখেন, মাইলস্টোন এবং এয়ারপোর্টের যে রানওয়ে স্ট্রেট লাইনে, তার মানে ওই দিক থেকে একটা এয়ারপোর্ট থেকে ফ্লাইটটা উঠুক বা নামুক, তাকে মাইলস্টোন কলেজের উপর দিয়ে উঠতে বা নামতে হচ্ছে, তার মানে একটা স্ট্রেট লাইনে আছে। এবং এখানে যে কলেজটা হলো, নিশ্চয়ই ঢাকা মহানগরীর একটা পরিকল্পনা আছে। এই পরিকল্পনা অনুযায়ী এই ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদন দেয়া কর্তৃপক্ষ প্রাথমিকভাবে রাজুক, তবে এখানে সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশের কাছ থেকে অনাপত্তিপত্র নিয়েই কিন্তু এই ভবনটা নির্মাণ করেছে। এখন এই কর্তৃপক্ষগুলো কিভাবে কি কাজ করছে সেটা আমাদের অজানা নয়। কোনো কিছু হলেই আমরা রাজুককে দোষারোপ করি, কিন্তু এই জায়গার কর্তৃপক্ষ তো সিভিল এভিয়েশন বাংলাদেশ। এখন আমি স্বাভাবিকভাবেই বলবো, সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ যে অনাপত্তিপত্র দিল এখানে এই কলেজটি করার জন্য, কি দেখে ওনারা এই অনাপত্তিপত্রটি দিলেন, এটা আমাদের অজানা। রাজুক যেভাবে অন্য জায়গায় যেভাবে দেয় সেভাবেই দিয়েছে। কারণ রাজুকে আমাদের হাতে গোনা কয়েকজন পরিকল্পনাবিদ কাজ করলেও এইসব অথরিটিতে কোনো পরিকল্পনাবিদ নাই। এটা সবচেয়ে বড় ঘাপলা। এই কারণেই ওনারা এই জায়গাগুলোর অনাপত্তিপত্র দেন যেখানে পরিকল্পনাগত কোনো বিশ্লেষণ থাকে না, কারিগরি জ্ঞান সম্পন্ন ব্যক্তি কাজ না করার কারণে ওনারা এখানে এই অনাপত্তিপত্রগুলো দিয়ে থাকেন। কারিগরি জ্ঞানওয়ালা লোকজন থাকলেই যে সবকিছু পারফেক্ট হবে তা নয়, অনেক দুষ্ট লোক আছে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে, বাট আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। মোদ্দা কথা হচ্ছে, আমাদের যে প্রতিষ্ঠান এখানে দায়িত্বপ্রাপ্ত তাদের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি একটা বড় প্রশ্ন আকারে আমি তুলতে চাই। আরেকটি বিষয় তুলতে চাই যে এখন আমাদের বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু দেখবেন যে ইঞ্জিনিয়ারিং কোর্স আছে, ওখানে অনেক প্রকৌশলী কাজ করে। কোনো নগর পরিকল্পনাবিদকে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ দেন নাই। কেন দেন নাই? হয়তো উনি তো এখন অবসরপ্রাপ্ত আছেন। আমার একজন বড় কর্মকর্তার সাথে মাঝখানে কথা বলার সুযোগ হয়েছিল, উনি কক্সবাজার মাস্টার প্ল্যান প্রকল্পের দায়িত্বে আছেন, প্রকল্প পরিচালক বা সেনাবাহিনীর পক্ষ থেকে উনি দায়িত্বে আছেন। আমি বললাম যে আপনারা যে একটা এত বড় শহরের মাস্টার প্ল্যান তৈরি করছেন, পরামর্শকরা কনসালটেন্ট তৈরি করে দিচ্ছে, বুঝে নেওয়ার জন্য আপনার পরিকল্পনাবিদ কই? একজন নির্দিষ্ট পেশাজীবী তো সব জ্ঞানের সব বিদ্যার পারদর্শী হওয়া তো সম্ভব নয়। তাহলে তো পরিকল্পনাবিদ আলাদা হতো না। তাহলে দেখেন ঘাপলাগুলো কোন জায়গাতে। আমরা সবকিছু হলেই রাজুকের দোষারোপ করি। আসলেই রাজুকের সমস্যা আছে, সেটা নিয়ে আমি ডিফেন্ড করছি না। সমস্যা শুধু রাজুকে না। হ্যাঁ, কিন্তু এখানে যে সিভিল এভিয়েশন অথরিটি যেটা নো অবজেকশন দিল, তাদের কোনো পরিকল্পনাগত বিশ্লেষণ করার কোনো সক্ষমতা নাই। কিন্তু এখানে মাইলস্টোন কলেজ হয়েছে এবং এই কলেজের দুর্ঘটনা হলো, এটার জন্য তারাও দায়ী। এই জায়গাটায় কি ছিল? 15 বছর, 20 বছর, 30 বছর আগে এটা একটা ওয়েটল্যান্ড ছিল। আমাদের যে ডিএমডিপি হয়েছে 95 সালে, প্রথম যে ড্যাপ হয়েছে, সেখানে এটাকে এই জলাধার হিসেবেই রাখা আছে। এই জলাধারটা পরিবর্তন করলো কেন? কিভাবে এটা পরিবর্তিত হলো? সেটাও একটা প্রশ্নের সম্মুখীন আমি করতে চাই। যে কারণে করতে চাই, দেখেন গত জুলাই মাসে আমরা কেঁদেছি, এই জুলাইতে আবার আমরা কাঁদলাম, একটি বছর চলে গিয়েছে। তো গত জুলাই মাসে কেঁদে আমরা আগস্টে যে আমাদের নতুন সরকার আসলো, তারা আমাদের স্বপ্ন দেখিয়েছিল নতুন বাংলাদেশ গড়বে। তো এই নতুন বাংলাদেশ গড়ার জন্য তার কয়েক সপ্তাহ পরেই রাজুকে একটা মিটিংয়ে, আমি তৎকালীন রাজুকের চেয়ারম্যানের সভাপতিত্বে মিটিং হচ্ছিল, আমি বলেছিলাম এই ঢাকা শহরের আজকের এই দৈন্যদশার জন্য একটা শ্বেতপত্র প্রকাশ করা উচিত। আমাদের অর্থনীতি নিয়ে একটা শ্বেতপত্র হচ্ছে, কিন্তু ঢাকা শহরের শ্বেতপত্র যদি আমরা না প্রকাশ করতে পারি, ঢাকা শহরের এই যে আমরা দুর্ঘটনা বলি, বাসযোগ্যতা বলি, জলাবদ্ধতা বলি, ট্রাফিক বলি, দুর্ঘটনা বলি, এগুলো কিন্তু আস্তে আস্তে বাড়ছে, কিন্তু সেটা আমলে নেওয়া হয় নাই। আমি যে প্রসঙ্গটা আনতে চাই, দেখেন 1 বছর ধরে আমরা সংস্কারের গল্প শুনছি। জি, আমি এটা নিয়ে সংস্কারের গল্প শুনছি এবং আমি কিছুদিন আগে আমাদের ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের পক্ষ থেকে আমাদের 4th আন্তর্জাতিক কনফারেন্স হলো, আমরা এটা আয়োজন করেছি। ওখানে সংস্কার কমিশনের প্রতিনিধিদেরকে আমরা দাওয়াত দিয়েছিলাম এবং ঐক্যমত্য কমিশনের একজন প্রভাবশালী ব্যক্তি ওখানে ছিলেন, আমি ওটা মডারেট করছিলাম। আমি জিজ্ঞাসা করেছিলাম যে নতুন বাংলাদেশ, এখানে পরিকল্পিত নগরায়ণ এজেন্ডা কি, এই সংস্কার কমিশনের যে প্রস্তাবনা এবং ঐক্যমত্য কমিশনের যে এজেন্ডা সেখানে আছে কিনা। উনি খুব শান্তভাবে উত্তর দিলেন নাই। তাহলে এই নতুন বাংলাদেশ গড়ছি আমরা, সংস্কার করছি, ঐক্যমত্য হচ্ছি,
কি নিয়ে ঐক্যমত্য করছি। এটা নিয়ে একটু মেহেদী ভাই আপনার কাছে এটা নিয়ে আমি একটু পরের আরেকবার একটু জানতে চাই, আমি প্রশ্নটি করেই রাখি। সেটি হচ্ছে যে আপনার তো একটা বড় অর্গানাইজেশন বা একটা প্রতিষ্ঠান কিংবা বলি যে আপনাদের বড় একটা ফোরাম যেটি প্ল্যানার্সদের সম্পূর্ণ, তো আমরা এর আগে বাংলাদেশের বড় ধরনের পরিবর্তনগুলো দেখা যায় যে ক্ষমতার বিপক্ষে যে করা কঠিন হয়। আমরা হাতিরঝিল দেখলাম যে 111 মতো সরকারের সময় হলো, র্যাঙ্কস ভবনও সেই সময় ভাঙা হলো। বড় বা জাতীয় বিষয়গুলো আসলে পলিটিক্যাল গভর্নমেন্ট বিভিন্ন কারণে অনেক সময় করে না। তো যেহেতু এরকম একটি ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় আপনার সংগঠন এটা নিয়ে মানে এখন আমাদের অনতি বিলম্বে যেমন অনেক সংস্কারের দাবি উঠছে, আপনাদেরও সেই জাতীয় ঢাকা শহর কেন্দ্রিক নগর কেন্দ্রিক কি কি দাবি আছে সেই বিষয়টি একটু আমরা জানবো। আমি একটু স্যারের কাছে আবার যাচ্ছি। স্যার, আপনার কাছে যে প্রশ্নটি রেখে গেছিলাম সেটির একটু উত্তর চাই। আপনার জানা মতে যেহেতু আপনি একটি সেকশনের একটি ক্লাসে যেখানে আপনার 30-31 জন শিক্ষার্থী ছিল, আমার প্রশ্নটি হচ্ছে যে ওই দোতলা ওই বিল্ডিংটিতে তো সবচাইতে বেশি হতাহত এবং সব থেকে বেশি নিচতলায়, তো সব মিলে কতজনের মতো শিক্ষার্থী বলি, অভিভাবক বলি, শিক্ষক বলি তারা হতাহত হয়েছে, কিংবা এখনো আপনারা একেবারে এক্স্যাক্ট তো বলতে পারবেন না, অন্যদের কাছে শুনে যতটুকু আপনারা জানছেন যে কতজন নিখোঁজ আছে? আসলে বিষয়টা তো খুবই, এটা বের করতে হলে সময় লাগবে। কারণ দেখেন, আমাদের উপরের যে দোতলা এটা তো ইংলিশ ভার্সন, নিচেটা হচ্ছে বাংলা ভার্সন। তো বাংলা ভার্সনের আপনারা ইতিমধ্যে শুনেছেন যে কোঅর্ডিনেটর কিন্তু মারা গেছেন, মারিন মিস। তো একজন কোঅর্ডিনেটর কিন্তু অনেক দায়িত্ব থাকে এখানে, বাচ্চাদের মোবাইল নাম্বার, তাদের নাম, পিতার নাম, মাতার নাম সবগুলো কিন্তু তার ফাইলবদ্ধ থাকে। অ্যাট দ্য সেম টাইম যিনি ফর্ম টিচার হন তার কিন্তু অনেক দায়িত্ব থাকে, গার্ডিয়ানের সাথে কমিউনিকেশন করা। তো এই জায়গাগুলো আমাদের আরেক ম্যাডাম কিন্তু তিনিও বার্নড অবস্থায় আছেন ডিএমসিতে। তো এইখানে ফর্ম টিচাররা যেহেতু বাচ্চাদের খোঁজখবর রাখেন, গার্ডিয়ানের খোঁজখবর রাখেন, কোঅর্ডিনেটর রাখেন, এখানে একটু সময় লাগছে। তা এখন কতজন মারা গেছে এটা হচ্ছে আনুমানিক না, মারা না, আমার কথা হচ্ছে যে এখনো হাসপাতালেও পাওয়া যাচ্ছে না, কিংবা সুস্থও না, আবার মরদেহও পাওয়া যাচ্ছে না, এরকম সংখ্যা কিরকম হতে পারে? এরকম সংখ্যা এখনো পর্যন্ত আমি মানে ব্যক্তিগতভাবে আমার কাছেও আসেনি, তবে হয়তো খুব তাড়াতাড়ি হয়তো এটা আসবে। কারণ এটা তো মানে অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন হসপিটালে রোগী আছে, খোঁজাখুঁজি করছে, এখনো গার্ডিয়ানরা কিন্তু খুঁজে পাচ্ছে। হসপিটাল তো বাংলাদেশে ঢাকা শহরে তো একটা না, ইতিমধ্যে অনেকে পেয়েছেন। এটা জাস্ট একটা সময় লাগছে, হয়তো 2-1 মধ্যে এগুলো আশা করি যে পাওয়া যাবে। সুলতান, আপনার কাছে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম ওটি আপনি একটু যদি কন্টিনিউ করেন, তারপরে আমি আমার পরের প্রশ্নটি যাচ্ছি। আপনি যেটা প্রশ্ন করেছিলেন, যদি আমি মনে করতে পারি, সেটা হচ্ছে যে একটা ফাইটার এয়ারক্রাফট কেন ঢাকা শহরের উপরেই তাকে ফ্লাই করতে হবে? আসলে কিন্তু ব্যাপারটা তা না। তাদের টেক অফ করার সঙ্গে সঙ্গেই তারা নির্দিষ্ট উচ্চতায় চলে যায় এবং শহর থেকে অনেক দূরে, সম্ভবত নিকলি বা সিলেটের এই হাওড় অঞ্চলের উপরে তারা বিভিন্ন ম্যানুভার প্র্যাকটিস করে। যখন ফুয়েল শেষ হয়ে আসে তখন তারা জাস্ট কাম ব্যাক করে। বাট এটার ক্ষেত্রে আমি যেটা মনে হয়েছে যে এটা টেক অফ করেছে সম্ভবত 1-2 মিনিটে এবং এটা ক্র্যাশ করেছে 6 মিনিটে এবং এটা ক্র্যাশ করেছে 12 মিনিটে। মানে এটা 5-6 মিনিটসের একটা ব্যাপার। সো আমার কাছে যেটা মনে হয় যে এটা টেক অফের সঙ্গে সঙ্গেই ট্রেনিং এরিয়াতে যাওয়ার কথা ছিল, বাট কোনো কারণে সে হয়তো যেতে পারেনি বা কমিউনিকেট করতে পারেনি। সেটা একটা বড় ইস্যু, যে সেক্ষেত্রে কোনো এসওএস যেই বার্তা সেটাও দিতে পারেনি, কানেকশন ছিল না। তাতে মনে হয় যে এটা সম্পূর্ণ এয়ারক্রাফটের উপরে সম্পূর্ণ কন্ট্রোল হারিয়েছিল এবং যেটা হয় যে খুব কুইকলি এটা বেজে আসার চেষ্টা করে। তো সেক্ষেত্রে বেজে আসার চেষ্টা করেছিল এবং আমি যেটুকু এভিডেন্সে মনে হচ্ছে যে এটা ইঞ্জিন কার্যকারিতা হারিয়েছিল বলে এটা স্টোরের মতো পড়ে যায়। তো আমি যে প্রশ্নটা আসে যে এই ট্রেনিংগুলো অন্য কোথাও হতে পারে কিনা, অবশ্যই হতে পারে, নিশ্চয়ই এটা তদন্ত আদালত হচ্ছে, তাদের রিকমেন্ডেশন থাকবে। আগের রিকমেন্ডেশনগুলা কেউ হারিয়ে যেত বা কেউ এগুলো করতো না, কিন্তু এখন যেহেতু তত্ত্বাবধায়ক সরকার আছে এবং ভবিষ্যতে যে সরকার আসবে তারা জুলাই আন্দোলনের ফসল হিসেবে আসবে, তারা এই সমস্ত জিনিসগুলোতে স্বচ্ছতা আনবেন। যেহেতু আপনি একজন প্রশিক্ষক নিজেও, আপনার কাছে কি মনে হয় 1% যদি দুর্ঘটনার আশঙ্কা থাকে সেক্ষেত্রে আমাদের ততটুকু কি ব্যবস্থাপনা সেভাবে করা উচিত? অবশ্যই ব্যবস্থাপনা করা উচিত এবং আমি যতটুকু জানতে পেরেছি বা আইডিয়া করতে পারি যে এই ধরনের যদি কোনো এক্সারসাইজ থাকে সেগুলো ঢাকা শহরের বাইরে হয়তো চিটাগাংয়ে করবে বা যশোরে করবে বা ইভেন কক্সবাজারেও করতে পারে। তবে সেটাও আপনাকে মনে রাখতে হবে যে হঠাৎ করে পুরো এয়ার অ্যাসেট যেটা বলে, এই এয়ার অ্যাসেট যে কোনো একটা
সাইডে রিলোকেট করতে পারে না। কারণ আপনি জানেন যে এক একটা এয়ারক্রাফট 3 মিনিট কি 4 মিনিটের ওয়ার্নিংয়ে থাকে, তার মানে এর মধ্যে পাইলট যদি শুয়ে থাকে সেখান থেকে সেই এয়ারক্রাফটে এসে এয়ারক্রাফট স্টার্ট দিয়ে আপনাকে টেক অফ করতে হবে। এইভাবে কিন্তু অনেকগুলো এয়ারক্রাফটকে রাখা হয়। সো আমাদের সম্পদ কিন্তু সীমিত। তো এই সীমিত সম্পদের মধ্যেই এই বন্টন এবং ম্যানেজমেন্টটা যদি করতে পারে আমার মনে হয় এটার ইমপ্রুভ হবে অবশ্যই। আরেকটা ব্যাপারে আপনি যেহেতু বলছিলেন যে ইঞ্জিনের হয়তো কার্যকারিতা হারিয়েছিল বা ইঞ্জিন বন্ধ হয়ে গেছিল বা নষ্ট হয়ে গেছিল, আমরা যদি সেটি ধরেই নিই, তাহলে আরেকটি প্রশ্ন জনমনে ঘুরে ফিরে আসছে, বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে, অনেকে এই প্রশ্নটিও তুলছে যে আমাদের এই যে যুদ্ধ বিমান সেটি আসলে যুদ্ধ পরবর্তী বাংলাদেশ অর্থাৎ ৭১ পরবর্তী বাংলাদেশ বা অনেক পুরনো যুদ্ধ বিমান বলা হচ্ছে, যেগুলো আসলে এই সময়ে এসে সেগুলো দিয়ে ট্রেনিং দেওয়াও কতটুকু এই যে এরকম কার্যকারিতা হারায় ফেলার আশঙ্কার জায়গাও থাকে কিনা আপনার কাছে জানতে চাই। না, এটা আপনার সাথে একমত। তবে এটা আপনি হয়তো তথ্যটা জানেন অলরেডি যে এই এয়ারক্রাফটটার কেনার প্রসিডিউর শুরু হয়েছিল 2011 সালে এবং 2013 সালে এটা বাংলাদেশে জয়েন করে। সো 8-10 বছর বা 12 বছরের বিমান, এটা আসলে বেশি না, এবং এটা সম্ভবত 30 বছর পর্যন্ত চলতে পারে। যেটা চেঞ্জ করা হয় সেটা হচ্ছে যে এর ইঞ্জিনটা চেঞ্জ করা হয়। তো আমি এবং সবাই কিন্তু আমাদের বিমান বাহিনীর কর্মদক্ষতা এবং তাদের প্রফেশনালিজমের উপরে ডিপেন্ড করতে হবে। আমি আজকে এয়ার চিফ বলেছেন পরিষ্কার ভাষায় যে এদেরকে সর্বোত্তমভাবে এই এয়ারক্রাফটগুলোকে মেনটেন করা হয়েছে। এক বিমান বাহিনীর কার্যকারিতা কিন্তু এই হবে। তবে প্রশ্ন থেকে যায়, বা আমার মনে হয় যে সাধারণ মানুষ হিসাবে যে প্রশ্ন, যে আমরা পুরাতন বিমানেই থাকবো, টেকনোলজি তো অনেক চেঞ্জ হচ্ছে, আপনার মোবাইল ফোনের অ্যাপস চেঞ্জ হচ্ছে, আইফোনে চেঞ্জ হচ্ছে, বিমানের টেকনোলজি আরও কুইকলি চেঞ্জ হচ্ছে। সো আমরা হঠাৎ করে কিন্তু আমরা প্লেন কিনতে পারি না, কিন্তু এই প্লেন কেনার প্রসিডিউরটা যেন এখনই শুরু হয়, যেন আমরা খুব শীঘ্রই আমরা ভালো যে বিমান আছে সেদিকে আমরা যেতে পারি। আমাদেরকে দেশের অখণ্ডতা এবং স্বাধীনতা রক্ষায় যে সমস্ত ন্যূনতম যে জিনিসের প্রয়োজন সেখানে আমাদের ত্রুটি। আরেকটা প্রশ্ন আমরা যদি সুযোগ পাই করে রাখি, যদি আমরা আবার সময় পাই, তাহলে সেটা হচ্ছে যে আপনার কাছে কি মনে হয় যে ঢাকার বিকল্প ভাবার সময় এসেছে কিনা এরকম আমাদের বিমান ঘাঁটি করার ক্ষেত্রে কিংবা এরকম ট্রেনিংয়ের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে ভাবতে পারে কিনা সরকার? আমি একটু মেহেদী ভাই আপনার কাছে আবারও যেতে চাই, যে প্রশ্নটি রেখেছিলাম যে আমরা দেখছি অনেক সময় বিভিন্ন প্রতিবন্ধকতা কিংবা পিছুটানের কারণে রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক সরকারের সময় ভোটের রাজনীতির কারণে অনেক কিছু করা সম্ভব হয় না, যেটি এরকম জাতীয় ইন্টিরিয়াম গভর্নমেন্ট বলি কিংবা পাবলিকের এক ধরনের সাপোর্টের মাধ্যমে বা অভ্যুত্থানের মাধ্যমে আসা সরকারের পক্ষে যেটি করা সম্ভব হতে পারে, এরকম একটি কথা থাকে, যেহেতু 111 আমরা সেরকমটি দেখেছি। তো সেই জায়গা থেকে আপনারা এই নগর পরিকল্পনার ক্ষেত্রে এই ঢাকাকে বসবাস, আমরা সবসময় দেখি যে 1 থেকে 3-এর ভেতরে থাকি শেষের দিকে, এই ঢাকাকে আমরা আরো একটু সাজাতে কিভাবে পারি? কারণ আমরা দেখছি যে অ্যাডভাইজারি প্যানেলের মধ্যেও আপনার পরিবেশবিদ আছেন। তো ধন্যবাদ। এই বছরের যে ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিটি যে রিপোর্ট প্রকাশ করেছে সেখানেও ঢাকার অবস্থান তৃতীয় সর্বনিম্ন দিক থেকে, এর আগে ছিল দ্বিতীয়। আপনার এই কোশ্চেনের উত্তর আগে আমি আগের কোশ্চেনের কিছু অংশ উত্তর দেওয়া সম্ভব হয়নি। সেটা হচ্ছে যে দেখেন, এই দুর্যোগ ব্যবস্থাপনা বা রেসপন্সের কিছু ভালো দিকও আছে। ভালো দিক হচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 500 মিটারের ভেতরে হচ্ছে ফায়ার সার্ভিসের অফিস, এবং তারা খুব দ্রুত সময় কিন্তু এই রেসপন্সটা শুরু করতে পেরেছে, একটা দিক। আরেকটা দিক হচ্ছে এই কলেজ থেকে ঢাকা মেডিকেল কলেজে যে বার্ন ইউনিট আছে এটা দূরত্ব হচ্ছে 24 কিলোমিটার, কিন্তু অনেকেই এমআরটি ব্যবহার করার কারণে দ্রুত চলে আসতে পেরেছে। এই যে দুইটা বিষয় আমি উল্লেখ করলাম, দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে দেখেন আমাদের যদি ফায়ার সার্ভিসের লোকেশন ঠিক থাকে বা ট্রান্সপোর্ট সিস্টেম যদি ভালো থাকে, রেসপন্সটা কিন্তু এফিশিয়েন্ট হয়। আপনি বলেছিলেন যে অনেকেই জ্যামে বসেছিলেন এবং এমনও হতে পারতো যে গাড়ির ভিতরে মারা যেতে পারে, এরকম হতে পারতো। হ্যাঁ, কারণ দেখেন 24 কিলোমিটার 22 কিলোমিটার দূরে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ এবং জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। এখন যদি কোনো গাড়ি এমআরটি আসে নাই, তারপরে এক্সপ্রেসওয়েতে যায় নাই, তো সে তো মিরপুর হয়ে আসবে, জি স্বাভাবিকভাবে মিরপুর হয়ে আসবে। তাহলে আপনার ওই কলেজ থেকে মিরপুর হয়ে যদি আপনার ঢাকা মেডিকেল কলেজে আসে, স্বাভাবিকভাবেই ওখানে অনেক সরু রাস্তা আছে, অনেক ট্রাফিক জ্যাম আছে এবং তাকে জ্যামে বসতে থাকতে হয়েছে। আমি একটু ইন্টারফেয়ার করি, যে ধরেন একজন মানুষ যখন শুনবে যে মানে দগ্ধ বা তার পেটে ব্যথা, সেও যদি অ্যাম্বুলেন্সে উঠে শুনে যে এখান থেকে আমার যেতে হবে, উত্তরা থেকে যেতে হবে ঢাকা মেডিকেলে, তাতে তো অসুস্থতা বেড়ে যাওয়ার কথা। এত এই নগরীর অবস্থা এত খারাপ। ওখানে দেখেন উত্তরা আধুনিক হাসপাতাল আছে 3.5 কিলোমিটার দূরে, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, তারপরে সিএমএইচ,
সিএমএইচ হচ্ছে 11 কিলোমিটার দূরে, বাট প্রাথমিকভাবে কিন্তু ওনারা উত্তরাতে যে 3টি হাসপাতাল আছে ওখানে গিয়েছিলেন। সবচেয়ে বেশি ঢাকা বার্ন ইনস্টিটিউটের পরেই ছিল আধুনিক হাসপাতালে 60 জন। ওখান থেকে যারা হচ্ছে বার্নিং এর ক্রিটিক্যাল তাদেরকে এদিকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তো সেই হিসেবে আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে আপনার সাথে গতকালকে যখন আলোচনা হলো, আজকে আমাদের একটা পরিকল্পনাবিদদের যে প্রতিষ্ঠান বিআইপিতে একটা গবেষণা দল আছে, আমি গবেষণা দলকে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম যে আমাদের এই স্কুল থেকে আমাদের ফায়ার সার্ভিসের লোকেশন, তারপর হাসপাতালগুলোর লোকেশন এবং এটা রুট কি, কোনটার কি অবস্থা, তারা মোটামুটি আজকের দিনের ভিতরে বেশ কিছু তথ্য কালেক্ট করেছে। প্লিজ একটু জানাবেন। এবং অনেক তথ্যই অনেকে সহযোগিতা করেছেন, অনেকেই মুখ বন্ধ করে রেখেছে। যেমন বার্ন ইউনিটে তারা ঢুকতে পারে নাই, স্বাভাবিকভাবেই হয়তো চিকিৎসার কারণে ঢুকতে দেয় নাই। এটা ঢোকাটাও একটু সেনসিটিভিটি এখন আছে, এটাই আমরা বিশ্বাস করতে চাই। তবে আমাদের কাছে মনে হচ্ছে সাধারণ জনতার যে দাবি, কতজন লোক মারা গিয়েছে এই জায়গাটাতে একটা বড় ঘাপলা আছে। সরকার এই জায়গাটা স্বচ্ছ কোনো তথ্য দিতে পারছে না। যদি এমনটি হয় যে লাশ দেখে শনাক্ত করে নাম্বারটা বলবে, সেটা একটা অ্যাপ্রোচ, কিন্তু এই দুর্ঘটনার কারণে এমনও হতে পারে যে অনেক শিক্ষার্থী আর খুঁজেই পাওয়া যাবে না। তার যে পরিমাণ তাপমাত্রা ওখানে জেনারেট হয়েছিল, সেই তাপমাত্রায় হয়তো তার বডির অস্তিত্বই আর নাই। তাহলে তাদের সংখ্যাটা নিরূপণ কিভাবে হবে? এই সংখ্যাটা নিরূপণ করারও কিন্তু অনেক পদ্ধতি আছে। আমরা যদি অভিভাবকদের কাছে রিচ আউট করি, তারা আসলে বলতে পারবে যে কার শিশু, কতজন শিশু খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই তথ্যের সাথে তো নিশ্চয়ই হাসপাতালগুলো রেজিস্ট্রেশন আছে, কতজন রোগী ভর্তি হয়েছে, তাহলে একটা বড় গ্যাপ থাকবে। যে বড় গ্যাপটা আছে, তাহলে তারা গেল কোথায়? যদি তাদের খুঁজে পাওয়া যায় তাহলে তো খুবই ভালো, যদি না খুঁজে পাওয়া যায় তাহলে তো একটা সরল কনক্লুশনে আসা যে তারা আর নাই, তখন তো আমরা তাদের আত্মার জন্য দোয়া করতে পারবো, মাগফিরাত করতে পারবো। সরকার তো এই কাজটিও স্বচ্ছতার সাথে করছে না। এই কারণেই তো রাস্তায় এখন আন্দোলন হচ্ছে। কেন সরকার এই কাজটি করলো না? আপনি বললেন উপদেষ্টা পরিষদের কাছে কথা, পরিবেশবিদ আছে। পরিবেশবিদ আর পরিকল্পনাবিদ এক নয়। আমাদের এই উপদেষ্টা পরিষদে কোনো পরিকল্পনাবিদ নাই। আচ্ছা, আমরা কিন্তু ইনস্টিটিউট অফ প্ল্যানার্স এই আন্দোলনের এক অংশীদার। 18ই জুলাই আমরা স্টেটমেন্ট দিয়েছিলাম, আমাদের ইনস্টিটিউশনের সভাপতি এবং আমি যৌথ স্বাক্ষরে আমরা স্টেটমেন্ট দিয়েছিলাম। এটা এখনও আপনি সোশ্যাল মিডিয়াতে পাবেন। 18ই জুলাই 18ই জুলাই হচ্ছে আপনার আবু সাইদের যে 16 তারিখের লাশ দেখে আমরা 18 জুলাই প্রতিক্রিয়া দিয়েছিলাম। ঘটনা ঘটলো 5 তারিখে। 5 তারিখের ঘটনা না ঘটলে কিন্তু তখন আজকে আমাদের অবস্থান ভিন্ন হতো। আমিও তো আপনার এখানে আসতে পারতাম না, আমি তো লকড থাকতাম আর কি। কিন্তু আমরা তো অংশগ্রহণ করেছিলাম এবং সরকার গঠনের পরপরই কিন্তু আমরা আমাদের দাবিগুলো বলেছি। আপনার রিফর্মের নামে অনেক কিছু বলছেন, কিন্তু মৌলিক রাষ্ট্র কাঠামোতে নাগরিকদের জন্য যদি আপনি কোনো সুবিধা নাগরিকদের কাছে পৌঁছাতে চান, সুপরিকল্পিত নগরায়নের বিষয়টা ঠিক না করলে আপনি যত রিফর্ম করেন তার সুফল কিন্তু সাধারণ জনগণ তার হাতের কাছে পৌঁছাবে না। আপনি সংবিধান বলেন, আপনি ভোট বলেন, ঠিক আছে, এগুলো প্রায়োরিটি, কিন্তু একটা নাগরিকের যদি আপনি রিচ আউট করতে চান, নাগরিক তো ভূমিতে থাকে, তাহলে ওই ভূমিতে থাকতে হলে তার বাসস্থান, তার চিকিৎসা করার স্থান, তার পড়ালেখার স্থান, তার বাজার করার স্থান, তার থাকার স্থান, ঘুমানোর স্থান, রিক্রিয়েশনের স্থান, সব কিছু নিয়ে কিন্তু পরিকল্পনা করতে হয়। তার মানে সারা দেশের জন্য পরিকল্পনা করার বিষয়টি যদি এই রিফর্মের অংশ না হয়, এই রিফর্ম দিয়ে আমাদের নতুন বাংলাদেশ হবে না, হবে না, হবে না, আমি লিখে দিতে পারি। আচ্ছা, এবং এই বিষয়টি আমরা বর্তমান যে প্রধান উপদেষ্টা আছে তাকে, ওনাকে জানিয়েছি। উনি বলেছে আমাকে চিঠি দিবেন, আমরা চিঠি দিয়ে জানিয়েছি। উনি তো বলেছেন যে আন্দোলন করবেন না, চিঠি দিবেন, আমরা চিঠি দিয়ে জানিয়েছি। আমাদের যে প্রস্তাবনাগুলো, আমাদের দীর্ঘদিন ধরে আমরা গবেষণা করেছি, 18 মাস ব্যাপী বুয়েটের সাবেক অধ্যাপককে প্রধান করে আমরা হাই টেকনিক্যাল কমিটি করে আমরা একটা গবেষণাপত্র প্রকাশনা করেছি, স্পেশাল প্ল্যানিং ফ্রেমওয়ার্ক ফর বাংলাদেশ। তার মানে আপনাদের জায়গা থেকে চেষ্টা করছেন সারা দেশের পরিকল্পনা কাঠামো কেমন হবে সেটার আওতায় ঢাকা শহর সহ অন্যান্য শহরের পরিকল্পনা, আঞ্চলিক পরিকল্পনা কেমন হবে এবং একেবারে স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ, উপজেলা পর্যায়ে কেমন পরিকল্পনা হবে, এবং সেই পরিকল্পনা মাফিক যদি উন্নয়ন কর্মসূচি না নেওয়া হয়, তাহলে সমস্যা। উন্নয়ন কর্মসূচি যদি পরিকল্পনা মাফিক না নেওয়া হয়, তাহলে সেটা ফলাফল হচ্ছে ঢাকা শহর। উদাহরণ হচ্ছে ঢাকা শহর বারবার। এবং যেহেতু এইবারও আমরা এই চান্সটা মিস করছি কিনা জানি না, কারণ ঐক্যমত্য কমিশনের কাছে আমরা পৌঁছেছি, সব কমিশনের কাছে পৌঁছেছি, ক্যাবিনেটে পৌঁছেছি, প্রধান উপদেষ্টার কাছে পৌঁছেছি, আমরা বলেছি আপনাদের এইটা যদি আপনার এই সংস্কারের ভিতরে এজেন্ডা হিসেবে না আসে, আবার আমরা 10 বছর 15 বছর ধরে এই শহরেই প্রোডাকশন করে যাব। কারণ শহরায়ন নগরায়ন নিয়ে তো আপনার কোনো এজেন্ডা নাই। তার মানে আপনি যতই আপনি সাজান, ওই সাজানোর মাধ্যমেও প্রোডাকশন হবে হচ্ছে অপরিকল্পিত, গোড়ায় গলদ। হ্যাঁ, এইটা আমরা আপনার মাধ্যমে আজকে বললাম যে আমরা গবেষণা করেছি, আমরা প্রস্তাবনা তৈরি করেছি। আমরা ইতোমধ্যেই আমাদের যে কনফারেন্স হয়েছিল ওখানে পরিবেশ উপদেষ্টা মহোদয় প্রধান অতিথি ছিলেন। আমরা ওনাকে অনুরোধ করেছিলাম আপনি আমাদের প্রধান উপদেষ্টার কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন, আমরা আমাদের প্রস্তাবনাগুলো ওনার কাছে উপস্থাপন করতে চাই। এখন স্বাভাবিকভাবেই দেখেন এই সরকার মাথা গরম করে চলছে। প্রথম থেকেই
আঞ্চলিক এবং যে ভূ রাজনৈতিক বিষয়, ডোমেস্টিক বিষয় তারা মাথা ঠান্ডা করে কাজ করারই সময় পাচ্ছে না। কয়েকদিন আগে গোপালগঞ্জ, এখন আবার মাইলস্টোন, এরপরে আবার সচিবালয় আজকে এই প্রায়োরিটিগুলোর মাঝখানে আমাদেরকে যে সময় দিবেন, আমাদের বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন, সেই আলোচনা করার সময়ও হয়তো ওনারা পাচ্ছেন না। একেবারে জরুরি প্রয়োজন। ওনাদেরকে আমি একেবারে দোষারোপ করতে চাই না, আবার ওনাদের দায় আছে, ওনাদের দায় আছে, কারণ ওনারাই বলেছেন যে আপনারা চিঠি দিবেন। আমরা চিঠি দিয়েছি কয়েক মাস আগে, এখনো সাক্ষাৎকারের কোনো সময় পাইনি। ওকে, আমরা একদম শেষের দিকে চলে আসছি। আমরা একটু স্যার আপনার কাছে, সাইদুল আমিন স্যার আপনার কাছে একটু আরেকবার একটু শেষবারের মতো জানতে চাই। সেটি হচ্ছে যে দুটি প্রশ্ন ছোট্ট ছোট্ট করে একটু উত্তর দেবেন। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনাদের পক্ষ থেকে আমি এতটুকু বুঝলাম যে কতজন এখনও নিখোঁজ আছে এটি বলা সম্ভব নয়, কিন্তু মেহেদী ভাইয়ের বক্তব্য শুনে এরকম একটি জিনিস মনে হলো, যেহেতু এরকম একটি বিস্ফোরণের পর অনেকে হয়তো একেবারে ভস্মীভূত হয়ে যেতে পারে, যার কোনো কিছুই নেই, এরকম আশঙ্কার জায়গাটি আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। কারণ যেহেতু আমি ইতে দেখলাম একটা টিভি চ্যানেলে যে গার্ডিয়ানের কিন্তু ওর মুখটা পুড়ে গেছে, তাহলে গার্ডিয়ান থাকা মানে অবশ্যই সেখানে বাচ্চার জন্য অপেক্ষা করছে, আর বিমানটা ঢুকছে তো একদম ক্লাসরুমে, সুতরাং এটা তো স্বাভাবিক হিসাব, যে কারণ ওই বাচ্চাগুলো তো অপেক্ষা করছিল গার্ডিয়ানদের জন্য, তাহলে এটাও একটা স্বাভাবিক বিষয়। এখন এইভাবে আর কি আমার মনে হয় এটা খুব তাড়াতাড়ি এটা বের হয়ে যাবে, কারণ ওই যে হসপিটালগুলো সব ইতিমধ্যে অনেক মানে কালেকশন করছে বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন মহল। শিক্ষক কতজনের মতো আপনাদের অসুস্থ মানে আহত হয়েছে বা অগ্নিদগ্ধ? হ্যাঁ, অগ্নিদগ্ধ হয়েছে এ পর্যন্ত আমার জানা মতে বাংলা ভার্সনের 2 জন এবং ইংলিশ ভার্সনের আছে 4 জন। কতজনের ভিতরে? 12 জন। আমাদের ইংলিশ ভার্সনে আমরা 12 জন টিচার, সেখানে 4 জন অগ্নিদগ্ধ। বাংলা ভার্সনে আরো বেশি হবে? বাংলা ভার্সনে একটু বেশি হতে পারে, মানে এর ভিতরে অবস্থা খারাপ। অবস্থা খারাপ একজন আছে আশরাফ স্যার, উনি গণিত টিচার, ওনার হচ্ছে এই যে শ্বাসনলীটা পুড়ে গেছে, তবে আশঙ্কাজনক এখনো বুঝি নাই, তবে ওনার শ্বাসনালী পুড়ে গেছে আর কি। আর শেষ প্রশ্ন, যদিও এই প্রশ্নটি কতটুকু প্রাসঙ্গিক হবে জানি না, সেটি হচ্ছে যে ক্ষতি হয়েছে সেটি তো পুষিয়ে নেবার নয়, তারপরে যদি ভবন ঠিক করে কিংবা সবাইকে নিখোঁজ যারা আছে কিংবা আহত যারা আছে তারা সুস্থ হয়ে ফেরা, সব কিছু মিলে স্কুল আবার আগের মতো হতে কতটা সময় লাগতে পারে? আসলে এটা তো একটা ট্র্যাজেডি, আর ট্র্যাজেডির বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কিভাবে তারা এটা নেবে, এটা তো কর্তৃপক্ষের ব্যাপার, এখানে সরকারেরও তো অনেক ব্যাপার আছে, তাদের দায় আছে, সেগুলো সব মিলাই। উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোনে যখন আমরা দেখি যে উদ্ধারের পাশাপাশি 2 উপদেষ্টাকে আটকও ছিল, 6 দফা দাবি জানিয়েছে, উপদেষ্টারা বলেছেন সে দাবিগুলো যৌক্তিক, কিন্তু আমরা সেই সময় সচিবালয়ে দেখলাম যে এক দল শিক্ষার্থী ঢুকে গেল, সেখানে তাদের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া হলো, এবং শুনলাম যে কেউ আছে যারা শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব তার পদত্যাগ চেয়েছেন, এবং কেউ আছে যারা এই এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, এখন তারা আবার কি যেন বলছেন। এরা কি আপনাদেরই শিক্ষার্থী না কারা এরা? না, এখানে আমাদের আমি যেটা দেখলাম সবচেয়ে মাইলস্টোনের স্টুডেন্ট তা না, এখানে বহিরাগতদের অনুপ্রবেশ ঘটেছে, আমি নিজ থেকে দেখেছি। এটা হচ্ছে আপনার উত্তরায় দিয়াবাড়ির এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সচিবালয়ের ওখানে আপনাদের? এটা তো আমি ওটা তো নিউজ ছাড়া তো আমার জানার নাই। তবে আপনি বলছেন যে দিয়াবাড়ির এখানে মাইলস্টোনের শিক্ষার্থীর বাইরে, এটা তো আমরা জানি যে মাইলস্টোনের বাইরেও আশেপাশে যারা উত্তরা কেন্দ্রিক জনে অনেক আছে, কিন্তু এমনি কোনো অপশক্তি বা যে জাতীয় টার্ম আমরা শুনি সেরকম কেউ ছিল বলে এরকম কিছু মনে হয়? এটা তো স্বাভাবিক, আমরা আমাদের জায়গা থেকে সবাই ভাবছি বিষয়টা, সবাই ভাবছে, এটা হলে হতে পারে, এটা স্বাভাবিক ইস্যু, কারণ বর্তমান পরিস্থিতি তো বিভিন্ন দিকের মোড় নিচ্ছে, এটা হইলে হতে পারে। আমরা একটু কর্নেল সোহেল রানা আপনার কাছে শেষ প্রশ্ন যেটি রাখতে চাই সেটি হচ্ছে যে প্রশ্নটি রেখেছিলাম, যে বিকল্প কি, আমরা যেহেতু নতুন বাংলাদেশের কথা ভাবছি, যে 54 বছরের উদাহরণ দিয়ে আর কত চলবো, নতুন বাংলাদেশে মানে আগে থেকেই পূর্ব প্রস্তুতি নিয়ে যদি আমরা করতে চাই, যে আমরা একটা মানে একেবারে যেরকম হওয়া উচিত একটা নগরী, যেরকম হওয়া উচিত একটা দেশ, যেমন হওয়া উচিত একটি প্রশিক্ষণ, যেমন হওয়া উচিত মানুষের জীবনের নিরাপত্তা, কেন এই নগরীতে তো সাধারণ জীবনযাত্রার নিরাপত্তা সবাই চায়, তো কি হতে পারে সেক্ষেত্রে? আমি আপনার সাথে একমত। আমি মেহেদী ভাইয়ের সঙ্গে আমি মুগ্ধ হয়ে কথাগুলো শুনছিলাম। আসলে পরিকল্পনার কিন্তু যে প্রয়োজন সেটা কেউ ফিল করছে না, সেটা সবাই নিজেদের মতো করে কিন্তু সবাই বানিয়ে যাচ্ছে। তো প্রথমে আসি যে প্রথম যে প্রশ্নটা করেছিলেন যে আমাদের এয়ারপোর্ট বা আমাদের এয়ারবেসকে রিলোকেট করার স্কোপ আছে কিনা, আমি এটার ব্যাপারে যেহেতু সামরিক
এটার বিশ্লেষণের ব্যাপার আছে, এটা বোদ্ধারাই ভালো বলতে পারবেন। তবে আমি এই মুহূর্তে মনে হয় না যে এই এয়ারবেস বা রিলোকেট করা হবে বা অ্যাসেটগুলো রিলোকেট করা হবে, কারণ এগুলোর সঙ্গে স্ট্র্যাটেজিক ডিসিশনও জড়িত। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে যে, তবে যেটা হবে যে যেই তদন্ত হবে, যেই রিকমেন্ডেশনগুলো আসবে, অবশ্যই বর্তমান কমান্ড যারা আছেন বা ভবিষ্যতে যারা আছেন তারাও এটাকে এক্সিকিউট করবেন। এবং এর পাশাপাশি আমি অবশ্যই আশা করব যে এয়ারপোর্টের পাশে হসপিটাল বা এয়ারপোর্টের পাশে স্কুল, এই ধরনের জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে, কারণ শব্দে সারাক্ষণই বিমান ওঠানামা করছে, কখনো ফাইটার বিমান, কখনো বোয়িং বা বড় বড় বিমানগুলো ওঠানামা করছে। তো সবগুলোর মূলে কিন্তু আসলে আমাদের পরিকল্পনার অভাব আছে। আমরা সঠিক মানুষকে বা সঠিক আমাদের ইস্যুগুলোতে অ্যাটেন্ড না করে আমরা পেরিফেরিয়াল ব্যাপারগুলোতে বেশি নজর দিচ্ছি। আসলে সময় শেষ হয়ে যায় কিন্তু প্রশ্ন শেষ হয় না। আর একটা প্রশ্ন আপনার কাছে শেষ একটু করে নিই, সেটি হচ্ছে যে এই ধরনের বিমান দুর্ঘটনার ক্ষেত্রে আসলে একাই তো থাকে পাইলট, যে এই যেটা আমরা একাই ছিল। তো এখানে যখন সে নিশ্চিত দেখছে যে মৃত্যুর দিকে যাচ্ছে, তখন কি তার কেউ কেউ বলছিল একটা সুইচ ক্লিক করলেই হয়তো তার প্যারাশুট ওপেন হয়ে যেত, সে বের হয়ে যেতে পারতো, এই সুযোগগুলো থাকে কিনা, নাকি সে অন্যের নিরাপত্তার জন্যই একটা নীরব, মানে কি বলা যায়, যেখানে মানুষ নাই, লোকালয় শূন্য জায়গায়? এটা তখনই সে করেছিল না, সেটা যদি সে যদি বেঁচে থাকতো তাহলে আমরা জানতে পারতাম। বাট আমার দৃষ্টিতে যেটা মনে হয় যে শেষ পর্যন্ত চেষ্টা করেছিল, যখন একটি স্টোনের মতো পড়ে যাচ্ছে মাইলস্টোন এর পাশে, স্কুলের পাশে, তখন সে ইজেক্ট করে এবং আরেকটা বিল্ডিংয়ের উপরে গিয়ে সে ল্যান্ড করে। সে কিন্তু বার্ন হয়নি, সে কিন্তু আফটার ল্যান্ডিং ইনজিওর্ড হয়েছে। তো আমার মনে হয় সে শেষ চেষ্টা করেছে বিমানটাকে বাঁচানোর জন্য এবং লোকালয় থেকে সেভ করার জন্য। বাট সমস্ত ঘটনাগুলো কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যায়, এবং আপনি যদি প্যারাশুটও টানতে চান, আপনার নেগেটিভ জি এমনভাবে কাজ করে যে আপনি ওইটা টেনেও তুলতে পারবেন না। সো সব কিছু নির্ভর করে যে এটা তদন্ত করে কি ধরনের তথ্যগুলো বের হয় আর কি। একদম শেষ পর্যায়ে আসছি, মেহেদী হাসান ভাই আপনার কাছ থেকে শেষ করব। সেটি হচ্ছে, যেমন আমরা এই ঘটনাগুলো বলছিলাম, পাশাপাশি রাজনৈতিক প্রেক্ষাপটেও একটি কথা বলছিলাম যে আমরা দেখছি একদিকে যখন মানুষ স্তব্ধ এই ঘটনার থেকে একটু সমাধান চাচ্ছে, আমরা ভালো একটি বাংলাদেশের দিকে যেতে চাচ্ছি, হাসপাতালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে রক্ত দিচ্ছে, কিন্তু আবার সচিবালয়ে কেউ কেউ ঢুকে পড়ছে, সেখানেও এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, যে কারণে উপদেষ্টা পরিষদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে হচ্ছে। 5 আগস্টের পর থেকে একটার পর একটা ক্রাইসিস যাচ্ছে, আমরা সমাধান করছি, কিন্তু আরও ক্রাইসিস যেন সামনে আসছে। তো এরকম প্রেক্ষাপটে আসলে আপনি ভাবার কোনো জায়গা দেখেন কিনা, করণীয় কোনো জায়গা দেখেন কিনা? প্রথমত হচ্ছে 5ই আগস্টের পরে 8ই আগস্টে যখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো, তারপরে অনেক দুর্ঘটনা ঘটেছে। আন্দোলনের শহর হিসেবে ঢাকার নতুন একটা নামকরণ হয়েছে, এবং অনেক আন্দোলন, অন্যায্য আন্দোলন, আমরা যদি খুব নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে দেখি, অন্যায্য আন্দোলন অনেক হয়েছে। এসএসসিতে কিছু কৃতকার্য হয়নি। সে কোন মুখ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে যে আমাকে পাশ করে দিতে হবে, এবং সেটা জাতি হিসেবে আমরা কেন সহ্য করছি? এক্স্যাক্টলি। এবং এই যত অন্যায্য আন্দোলন হলো, সেটা কেন এই সরকার নিয়ন্ত্রণ করতে পারলো না? এখানে তো আমাদের সেনাবাহিনীর প্রধান তো ঘোষণা দিয়েছিলেন যে আমি দায়িত্ব নিচ্ছি। তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের যে সেনাবাহিনী নিয়ে আমরা গর্ব করি, তারা আমাদের ডোমেস্টিক অন্যায্যতার আন্দোলনগুলো দমন করতে কেন ব্যর্থ হলো? আপনি দোষারোপ করতে পারেন যে সোসাইটিতে এখন ফ্যাসিবাদের লোক আছে, বলতেই পারেন, আপনি অনেক ধরনের ডিসক্লেইমার দিতে পারেন। রেজাল্ট হচ্ছে আমরা ভোগান্তির ভিতরে আছি, এবং এই সমস্যাগুলো সমাধান হবে কিনা এটা নিয়ে আমরা শঙ্কিত, কারণ দিনে দিনে পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। তবে আমরা মনে করি যে যেহেতু আমাদের স্বপ্নভঙ্গ হচ্ছে, আমরা বিশেষ করে পরিকল্পনাবিদ হিসেবে আমরা যেভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা চিন্তা করেছিলাম, আমাদের দীর্ঘদিনের গবেষণা করা প্রস্তাবনাগুলো রেডি আছে, জমা দিয়েছি, সেগুলো আমলে নেওয়া হচ্ছে না, এই সরকারও নিচ্ছে না। ইভেন আমরা পরিকল্পনা উপদেষ্টার কাছেও তুলে দিয়েছি, প্রধান উপদেষ্টার কাছে ডাকযোগে পাঠিয়েছি, কিন্তু ওনার সাথে আমরা অ্যাপয়েন্টমেন্ট পাইনি। তা আমাদেরকেও তো কাজে লাগাচ্ছে না। তো এই সরকার দেখেন, এই সরকারের সবারই খুব আছে, এখন করণীয় কি হতে পারে? আমরা 1 মিনিটে শেষ করব। করণীয় হচ্ছে যে আপনার শক্ত একটা অবস্থান নিতে হবে, শক্ত অবস্থান, পলিটিক্যাল একটা অবস্থান নিতে হবে, এবং আমি মনে করি পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া এই শক্ত অবস্থান নিতে পারবে না অন্য কোনো সিস্টেম। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের রাজনীতি হওয়া উচিত,
এবং নির্বাচন হওয়া উচিত এবং এই নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের কাছে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া উচিত। কারণ এই সংস্কার কমিশনগুলো কনসালটেন্সি রিপোর্ট করেছে, সেই কনসালটেন্সি রিপোর্টের একটা অংশ নিয়ে ঐক্যমত্য হচ্ছে, সেই ঐক্যমত্যে দরবার চলছে আলটিমেটলি, এবং মাঠ গরম, সব পক্ষ দেখেন এখানে আন্দোলন করছে, কোনো কিছু নিয়ন্ত্রণ কারোর হাতে নাই। এটা যদি কোনো রাজনৈতিক দলের মাধ্যমে একটা সরকার হতো, সেই রাজনৈতিক দলের কিন্তু দেশ পরিচালনা করা, সমাজ পরিচালনা করার অভিজ্ঞতা আছে, ওনার একটা শৃঙ্খলা আনতে পারবেন। আমরা যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নের আইডিয়াল বাংলাদেশ কবে হবে সেটা স্বপ্নই থেকে যাবে, কিন্তু সে জায়গাটায় ইনক্রিমেন্টালি বা গ্রাজুয়ালি যেতে হবে। আমি যদি র্যাপিডলি বলি সুইচ টিপলাম আধুনিক বাংলাদেশ, সুইচ বন্ধ করলাম আবার ফ্যাসিবাদে বাংলাদেশ, ওই সুইচ দিয়ে কোনো কিছু হবে না। আমাদের এই যাত্রাটা হচ্ছে ধারাবাহিক যাত্রা। একবারে আমরা সভ্য হব না, আমরা অসভ্য জাতি, একবারে আমরা সভ্য হব না। সভ্য হওয়ার জন্য আমাদের ধাপে ধাপে আগাতে হবে। অনেক অনেক ধন্যবাদ শেখ মোহাম্মদ মেহেদী হাসান, নগর পরিকল্পনাবিদ, অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ সোহেল রানা, সাবেক সেনা পাইলট এবং প্রশিক্ষক, এবং একই সঙ্গে সিনিয়র শিক্ষক মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাইদুল আমিন। আপনাদের তিনজনকেই রাত জেগে কষ্ট করে এতক্ষণ সময় ধরে আলোচনা করার জন্য, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, অনুষ্ঠান দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি।